শুরু করছি গল্প কোমায় থাকা স্বামী। আমার বাবা আমাকে কোমায় থাকা এক কোটিপতিকে বিয়ে করতে বাধ্য করিয়েছিলেন। তারপর আমার কণ্ঠ শুনেই তিনি জেগে উঠলেন। যেদিন বাবা আমাকে বিয়ে নামে এক কোটিপতির হাতে তুলে দিলেন, সেদিন আমার সামনে বসেছিলেন এমন একজন মানুষ, যিনি টানা ৯ মাস ধরে কোমায় ছিলেন। তিনি কথা বলতেন না, নড়াচড়াও করতেন না, এমনকি চোখও খুলতেন না। সবাই বিশ্বাস করত মাস্টার ইয়াসিন আর কখনোই জ্ঞান ফিরে পাবেন না। সবাই মনে করত তিনি আর কোনোদিন পৃথিবীর কোনো শব্দও শুনতে পারবেন না। কিন্তু সেদিন রাতে, যখন প্রথমবারের মতন আমি আমার সদ্য বিবাহিত স্বামীর সঙ্গে একা হলাম, আমি তার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে একটি সত্যি কথা বললাম। আর ঠিক সেই মুহূর্তেই তার ডান হাতের একটা আঙুল সামান্য কেঁপে উঠল। সেদিন আমাদের বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল অত্যন্ত সাদামাটাভাবে। চারদিকে ছড়িয়েছিল গোলাপ আর রজনীগন্ধার মিষ্টি সুবাস। আমার পাশে হুইল চেয়ারে নিশ্চুপ হয়ে বসেছিলেন মাস্টার ইয়াসিন। তার কালো চুল সুন্দর করে আঁচড়ানো ছিল, দুটি হাত নিস্তেজ হয়ে কোলে পড়েছিল। পেছনে দাঁড়িয়েছিলেন একজন ব্যক্তিগত নার্স, যিনি প্রতিটি মুহূর্তে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তিনি একবারও আমার দিকে তাকালেন না, কোনো প্রতিক্রিয়াও দিলেন না, একটুও নড়লেন না। কারণ দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর উত্তরাধিকারী মাস্টার ইয়াসিন টানা ৯ মাস ধরে কোমায় ছিলেন। আমার পাশে দাঁড়িয়ে বাবা আব্দুল করিম নিচু স্বরে বললেন, "বলো মা।" আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি কষ্ট করে বললাম, আমি রাজি।" এই দুটি শব্দ আমার কাছে বিয়ের সম্মতি ছিল না। মনে হচ্ছিল যেন নিজের ভাগ্যের কঠিন শাস্তির রায় আমি নিজেই উচ্চারণ করছি। বিবাহ সম্পন্ন হওয়ার পর উপস্থিত আত্মীয় স্বজন ভদ্রতার খাতিরে দোয়া করলেন, আর কয়েক মুহূর্তের মধ্যেই আমি হয়ে গেলাম মিসেস ইয়াসিন। আমার স্বামী আমাকে দেখলেন না, আমিও তার কাছ থেকে কোনো উত্তর পেলাম না। অনুষ্ঠান শেষে নার্স ও কর্মচারীরা তাকে হুইল চেয়ারে করে গাড়িতে তুলে নিয়ে গেলেন। আমি দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম কিভাবে আমার জীবন ভালোবাসার গল্প না হয়ে একটি পারিবারিক চুক্তিতে পরিণত হলো। বাইরে বের হতেই বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকালেন। "তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো সুভাষিনী।" আমি তিক্ত হাসি হেসে বললাম, "ঠিক সিদ্ধান্ত? এমন একজন মানুষকে বিয়ে করেছি যিনি নিজের সম্মতিটুকুও জানাতে পারেন না।" বাবার মুখ কঠিন হয়ে গেল। "এতে আমাদের পরিবার বেঁচে গেল।" আমাদের, এই শব্দটাই তিনি সব সময় ব্যবহার করতেন যখন নিজের ভুলের বোঝা আমার কাঁধে চাপিয়ে দিতেন। ৩ সপ্তাহ আগে আমার ছোট্ট ভাড়া বাড়িতে বসে তিনি সব সত্যি বলেছিলেন। মাস্টার ইয়াসিনের ৩০ বছর পূর্ণ হওয়ার আগেই তার বিয়ে হওয়া পারিবারিক অছি দলিলের অন্যতম শর্ত ছিল। যদি তার না হতো, তাহলে তাদের বিশাল শিল্প প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ চলে যেত তার চাচাতো ভাই মাহির ইয়াসিনের হাতে। আমি যদি এই বিয়েতে রাজি হই, তাহলে বাবার সব ঋণ পরিশোধ করে দেওয়া হবে। ব্যাংকের ঋণ, বাড়ি ভাড়ার বকেয়া, সব দেনা, সব আইনি ঝামেলা, সবকিছুই অবসান হবে। আমি বিস্ময়ে বাবার দিকে তাকিয়ে বলেছিলাম, "আপনি চান আমি কোমায় থাকা একজন অচেনা মানুষকে বিয়ে করি?" বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, "আমি শুধু চাই আমার ভুলের জন্য তোমাকে আর কষ্ট পেতে না হোক।" সেদিন আমি তাকে বিশ্বাস করতে চেয়েছিলাম, কিন্তু আজ মাস্টার ইয়াসিনের প্রাসাদোপম বাড়িতে এসে বুঝলাম আমি আর কাউকেই সহজে বিশ্বাস করতে পারছি না। সন্ধ্যের আলো পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই সুহাসিনীকে নিয়ে কালো রঙের বিলাসবহুল গাড়িটি শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে বিশাল লোহার গেটের সামনে এসে থামল। গেটের দুই পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীরা গাড়িটি দেখেই সম্মান জানিয়ে গেট খুলে দিল। গাড়ি ধীরে ধীরে ভেতরে ঢুকতেই সুহাসিনীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। যতদূর চোখ যায়, পরিচ্ছন্ন বাগান, সারি সারি বিদেশি ফুলের গাছ, মাঝখানে ঝর্ণা, আর তারও সামনে রাজকীয় নকশায় তৈরি ৩ তলা বাড়ি। বাড়িটা যেন কোনো সিনেমার দৃশ্য থেকে উঠে এসেছে। কিন্তু এই বাড়ির জৌলুসের মাঝেও সুহাসিনীর বুকের ভেতরটা হঠাৎ আরো ভারী হয়ে উঠল। এত বড় বাড়িতে তার নিজের বলতে কেউই নেই। যার স্ত্রী হয়ে সে এখানে এসেছে, তিনি তো এখনো চোখও খুলে তাকাতে পারেন না।
গাড়ির দরজা খুলে একজন বয়স্ক ভদ্রমহিলা এগিয়ে এলেন। গম্ভীর মুখে তিনি বললেন, আসুন ছোট ম্যাডাম, আমি এই বাড়ির গৃহপরিচালিকা রহিমা। আপনার জন্য ঘর প্রস্তুত করা হয়েছে। সুহাসিনী মৃদু মাথা নাড়ল। তার গলায় কোনো শব্দ এলো না। ঠিক তখনই আরেকটি গাড়ি এসে থামল। সেখান থেকে নার্সদের সহায়তায় হুইল চেয়ারে বসিয়ে নামানো হলো মিস্টার ইয়াসিনকে। তার মুখে আগের মতোই কোনো অভিব্যক্তি নেই। মনে হচ্ছে চারপাশে কি ঘটছে তিনি কিছুই বুঝতে পারছেন না। সুহাসিনী দূর থেকে তাকিয়ে রইল। অদ্ভুত এক অনুভূতি তাকে গ্রাস করল। মানুষটা বেঁচে আছেন, কিন্তু যেন জীবন থেকে বহু দূরে হারিয়ে গেছেন। রহিমা বললেন, প্রতিদিন সকালে ডক্টর আসেন, নির্দিষ্ট সময়ে ফিজিওথেরাপি হয়, নার্সরা সারাক্ষণ দেখাশোনা করেন। আপনি চাইলে শুধু তার পাশে কিছুক্ষণ বসবেন, আর এর বেশি কিছু করতে হবে না। আমাকে কেন এখানে আনা হয়েছে? হঠাৎ প্রশ্ন করল সুহাসিনী। রহিমা একটু থেমে বললেন, এই প্রশ্নের উত্তর হয়তো এই বাড়ির সবাই জানে, কিন্তু কেউ মুখে বলে না। কথাটা শুনে সুহাসিনীর কপালে ভাঁজ পড়ল। রাত নামতেই তাকে দ্বিতীয় তলার একটি বড় ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটি এত বড় যে তাদের আগের পুরো ভাড়া বাড়িটাও যেন এর ভেতরে সহজেই ধরে যাবে। নরম বিছানা, বড় বুকসেল বারান্দা, দেওয়ালে দামি চিত্রকর্ম, সবকিছুই নিখুঁত। তবুও ঘরটিকে তার কাছে একেবারেই আপন মনে হলো না। সে জানালার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ বাইরে তাকিয়ে রইল। দূরে বাগানের আলো জ্বলছে, অথচ তার মনে শুধু বাবার মুখটাই ভেসে উঠছে। বাবা কি সত্যিই তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি নিজের ভুল লুকানোর জন্য? ঠিক তখন দরজায় টোকা পড়ল। একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা ভেতরে ঢুকে নিজেকে পরিচয় দিলেন। আমি এই বাড়ির প্রতিষ্ঠানের আইনি উপদেষ্টা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম। সুবাসিনী ভদ্রভাবে বসতে বলল। ভদ্রলোক একটি ফাইল তার সামনে রেখে বললেন, আপনার বিয়ের কিছু আইনি কাগজে স্বাক্ষর বাকি আছে। সুভাষিনী ফাইল খুলে দেখল অসংখ্য কাগজ। সে ধীরে জিজ্ঞাসা করল, এগুলো কি? আপনি এখন মাস্টার ইয়াসিনের বৈধ স্ত্রী, তবে কোম্পানির কোনো সম্পত্তির ওপর আপনার ব্যক্তিগত মালিকানা নেই। আপনি শুধু তার আইনগত অভিভাবক হিসেবে কিছু সিদ্ধান্ত নিতে পারবেন, যদি চিকিৎসক বোর্ড প্রয়োজন মনে করে। কথাগুলো শুনে সুহাসিনী স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্তত কেউ যেন ভাবতে না পারে সে সম্পদের লোভে এই বিয়ে করেছে। সব কাগজে স্বাক্ষর করার পর ভদ্রলোক উঠে দাঁড়ালেন। বিদায় নেওয়ার আগে শুধু একটি কথাই বললেন, এই বাড়িতে সবাইকে সহজে বিশ্বাস করবেন না। দরজা বন্ধ হয়ে গেল। কথাটা মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। কাউকে বিশ্বাস করব না, এর অর্থ কি? রাতের খাবারের সময় তাকে বিশাল ডাইনিং টেবিলে নিয়ে যাওয়া হলো। টেবিলে অন্তত 20 জন বসতে পারবেন, অথচ আজ সেখানে মাত্র 4 জন। একজন বয়স্ক মহিলা, একজন তরুণ, আর সুহাসিনী। বয়স্ক মহিলা নিজেকে পরিচয় দিলেন, আমি ইয়াসিনের ফুপু, শাহানা বেগম। তার কণ্ঠে মমতার চেয়ে কৃতজ্ঞতাই বেশি ছিল। অন্য তরুণটি হালকা হেসে বলল, আমি মাহির ইয়াসিন, ইয়াসিনের চাচাতো ভাই। নামটা শুনেই সুহাসিনীর বুক কেঁপে উঠল। এই মানুষটির হাতেই তো পুরো শিল্প প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার কথা ছিল, যদি আজকের বিয়েটা না হতো। মাহিরের ঠোঁটে সর্বক্ষণই এক ধরনের কৃত্রিম হাসি লেগে আছে। সে বলল, ভাবি, আপনাকে স্বাগতম। আশা করি আমাদের পরিবারে মানিয়ে নিতে কষ্ট হবে না। কথাগুলো ভদ্র হলেও চোখের দৃষ্টিতে যেন অন্য কিছু লুকিয়ে আছে। সুহাসিনী শুধু মাথা নাড়ল। খাওয়া শেষ হওয়ার পর সে নিজের ঘরে ফিরে যেতে চাইছিল। ঠিক তখন নার্স এসে বললেন, ম্যাডাম, আজ রাত থেকে স্যারের কক্ষে আপনাকেই থাকতে হবে। সুহাসিনী থেমে গেল। একই ঘরে? জি, এটাই পরিবারের সিদ্ধান্ত। কিছুক্ষণ পর ধীরে ধীরে সে সেই কক্ষে ঢুকল। ঘরটি নীরব, মৃদু আলো জ্বলছে। মাস্টার ইয়াসিন বিছানায় নিশ্চুপ শুয়ে আছেন। বিভিন্ন চিকিৎসা যন্ত্র নিয়মিত শব্দ করছে। সুহাসিনী ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। অনেকক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর আস্তে করে বলল, আপনি যদি শুনতে পান তাহলে জেনে রাখুন, আমি স্বেচ্ছায় এ বিয়ে করিনি। আপনাকে ব্যবহার করার কোনো ইচ্ছে আমার নেই। শুধু বাবাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। কোনো উত্তর এলো না। সে হালকা দীর্ঘশ্বাস ফেলল। চেয়ার টেনে বিছানার পাশে বসে পড়ল। কয়েক মিনিট পর নিজের অজান্তেই আবার বলতে শুরু করলো, জানেন,
ছোটবেলায় আমি ভাবতাম আমার বিয়ে হবে এমন একজন মানুষের সঙ্গে যে আমার দিকে তাকিয়ে হাসবে, আমার হাত ধরে বলবে কখনো একা ছেড়ে যাব না। অথচ আজ আমি এমন একজনের স্ত্রী যিনি জানেনই না যে তার বিয়ে হয়েছে। কথাটা বলতে বলতে তার চোখ ভিজে উঠল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে ইয়াসিনের হাতের উপর পড়ল। ঠিক সেই মুহূর্তে সুভাষিনী হঠাৎ লক্ষ্য করল ইয়াসিনের ডান হাতের তর্জনী যেন খুব সামান্য কেঁপে উঠল। সে চমকে উঠে সামনে ঝুঁকে পড়ল। স্যার! সে দ্রুত হাতের দিকে তাকালো। আবার সব স্বাভাবিক। ভুল দেখেছে ভেবে সে চুপ হয়ে গেল। কিন্তু ঠিক তখনই ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ সবকিছু নীরবে দেখছিল। মৃদু আলোয় তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছিল না, শুধু দেখা গেল সে আস্তে করে মোবাইল বার করে কারোর কাছে একটি বার্তা পাঠালো। মেয়েটা আসার পর থেকেই পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে, নজরদারি বাড়াতে হবে। বার্তাটি পাঠিয়ে ছায়ামূর্তিটি নিঃশব্দে অন্ধকারের করিডোরে মিলিয়ে গেল। সুভাষিনী কয়েক মুহূর্ত স্থির হয়ে মাস্টার ইয়াসিনের হাতের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল একটু আগে সে স্পষ্ট দেখেছে ইয়াসিনের ডান হাতে তর্জনী কেঁপে উঠেছিল, কিন্তু এত দ্রুত সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাওয়ায় সে নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে ধীরে ধীরে ইয়াসিনের হাতটা নিজের হাতে তুলে নিল। হাতটা ঠান্ডা নিস্তেজ, তবুও অদ্ভুতভাবে মনে হচ্ছিল এই মানুষটার ভেতরে কোথাও যেন জীবনের একটা ক্ষীণ আলো এখনো জ্বলছে। আমি কি ভুল দেখলাম? খুব আস্তে নিজের কাছেই প্রশ্ন করল সে। ঘরে তখন শুধু হার্ট মিটারের নিয়মিত শব্দ ভেসে আসছে। ঠিক সেই সময় দরজায় হালকা শব্দ হলো। রাতের দায়িত্বে থাকা নার্স ভেতরে ঢুকলেন। ম্যাডাম, সব ঠিক আছে তো? সুভাষিনী কিছুক্ষণ ইতস্তত করে বলল, আমি মনে হলো ওনার হাতটা একটু নড়ছিল। নার্স অবাক হয়ে ইয়াসিনের দিকে তাকালেন। তারপর অভ্যস্ত ভঙ্গিতে তার চোখের পাতা, নাড়ি আর শ্বাস প্রশ্বাস পরীক্ষা করলেন। সবকিছু আগের মতনই স্বাভাবিক। তিনি মৃদু হেসে বললেন, এমনটা অনেক সময় মনে হয়। দীর্ঘদিন কোমায় থাকা রোগীদের ক্ষেত্রে পরিবারের সদস্যরা ছোটখাটো নড়াচড়াকে বড় পরিবর্তন বলে মনে করেন। সুহাসিনী আর কিছু বলল না, কিন্তু তার মন কোনোভাবেই নার্সের কথায় সন্তুষ্ট হলো না। সে স্পষ্ট দেখেছে, হয়তো খুব সামান্য, কিন্তু নড়েছিল। নার্স চলে যাওয়ার পর সুহাসিনী আবার চেয়ারে বসে পড়ল। বিছানায় শুয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে তার মনে হলো এই বিশাল বাড়ির সবাই যেন ইয়াসিনকে একজন মানুষ হিসেবে নয়, বরং একটি দায়িত্ব হিসেবে দেখে। কিন্তু কেন? রাত প্রায় শেষের দিকে। কখন যে চেয়ারে বসে বসেই তার চোখ লেগে গিয়েছিল সে বুঝতেই পারেনি। হঠাৎ খুব জোরে কারোর কথার শব্দে তার ঘুম ভেঙে গেল। দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না। ফাঁক দিয়ে করিডোরে দুজন মানুষের কথা শোনা যাচ্ছিল। একজন বললেন, ডাক্তার বলেছেন আর কোনো উন্নতি নেই। অন্যজন উত্তর দিল, তবুও নজরে রাখতে হবে, যতদিন না। বাকিটুকু খুব নিচু স্বরে বলায় সুহাসিনী শুনতে পেল না। সে দরজার কাছে এগিয়ে যেতেই শব্দ বন্ধ হয়ে গেল। করিডোরে বেরিয়ে দেখে সেখানে কেউ নেই। মনে হলো যেন ইচ্ছে করেই তারা সরে গেছে। সকালে ফজরের নামাজ পড়ে সে আবার ইয়াসিনের ঘরে ফিরে এলো। জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ঘরে ঢুকিয়ে দিল। আস্তে করে বলল, আজ থেকে আমি প্রতিদিন আপনার সঙ্গে কথা বলবো। আপনি শুনতে পান বা না পান আমি জানি না, কিন্তু নীরবতার চেয়ে কথাগুলো ভালো। সে নিজের ছোটবেলার গল্প বলতে শুরু করলো। কিভাবে তার মা খুব ছোটবেলায় মারা গিয়েছিলেন, কিভাবে তার বাবা তাকে মানুষ করার চেষ্টা করেছিলেন, কিভাবে সংসারের অভাবের মধ্যেও সে পড়াশুনো শেষ করেছিল। সব কথা যেন এক নিঃশ্বাসে বলে চলল। অদ্ভুত ব্যাপার হলো, এতদিন নিজের জীবনের কথা কাউকে বলতে ইচ্ছে না করলেও আজ এই নিশ্চুপ মানুষটার সামনে বলতে একটুও সংকোচ লাগছিল না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ এলো। ভেতরে ঢুকলেন একজন ষষ্ঠর্ধ ভদ্রলোক। গায়ে সাদা পাঞ্জাবি, চোখে চশমা, মুখে শান্ত হাসি। তিনি বললেন, আমি ডক্টর রাশেদ। গত 9 মাস ধরে ইয়াসিনের চিকিৎসার দায়িত্বে আছি। সুভাষিনী সালাম জানালেন। ডক্টর ইয়াসিনকে পরীক্ষা করতে করতে জিজ্ঞাসা করলেন, গত রাতে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন? সুহাসিনী কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার মনে হয়েছে ওনার হাত নড়েছিল। ডক্টর রাশেদ থেমে গেলেন। তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল। আপনি নিশ্চিত? আমি পুরোপুরি নিশ্চিন্তভাবে বলতে পারছি না, কিন্তু আমার তাই মনে হয়েছে। ডক্টর কিছুক্ষণ কোনো কথা বললেন না।
তারপর খুব ধীরে বললেন, এমনটা সত্যি হলে বিষয়টা গুরুত্বপূর্ণ, তবে একবার দেখে নিশ্চিত হওয়া যায় না। আবার হলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। ডক্টর চলে যাওয়ার পর সুহাসিনী লক্ষ্য করল দরজার বাইরে দাঁড়িয়ে মাহির সব কথা শুনছিল। তাদের চোখাচোখি হতেই মাহির কৃত্রিম হাসি দিয়ে বলল, ভাবি, ডক্টরেরা তো আসার কথাই বলেন, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আপনি কি বলতে চাইছেন? কিছু না, শুধু নিজের মনকে শক্ত রাখবেন। কথাটা বলে সে চলে গেল, কিন্তু তার চোখের চাহনি যেন অন্য কিছু বলছিল। দুপুরের দিকে রাহিম এসে জানালেন, বড় সাহেবের ব্যক্তিগত অফিসে আপনাকে যেতে বলেছেন কোম্পানির আইনজীবী। সুবাসিনী অবাক নিয়ে নিচতলায় গেল। সেখানে বড় একটা কক্ষে একজন পরিচালক বসেছিলেন। আইনজীবী উঠে দাঁড়িয়ে বললেন, আপনি এখন আনুষ্ঠানিকভাবে ইয়াসিন সাহেবের স্ত্রী, তাই কিছু আর্থিক নথিতে আপনার উপস্থিতি প্রয়োজন। সুবাসিনী কাগজগুলো মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। হঠাৎ একটি লাইনে তার চোখ আটকে গেল। সেখানে লেখা, যদি মাস্টার ইয়াসিনের স্বাভাবিক মৃত্যু ঘটে তবে পূর্ব নির্ধারিত উত্তরাধিকার আইন কার্যকর হবে। স্বাভাবিক মৃত্যু? এই শব্দ দুটো তার বুকের ভেতর কেমন যেন কাঁপন ধরিয়ে দিল। সে মাথা তুলে জিজ্ঞাসা করলো, এই কথাটা এখানে কেন লেখা হয়েছে? ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। আইনজীবী উত্তর দেওয়ার আগেই মাহির হেসে বলল, এটা শুধু আইনি ভাষা ভাবি, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু তার হাসিটা যেন একটুও স্বাভাবিক লাগলো না। সুহাসিনী কাগজে স্বাক্ষর করলেও তার মনে একটা অজানা সন্দেহ জন্ম নিল। এই বাড়িতে সবাই যেন কিছু না কিছু লুকিয়ে রেখেছে। বিকেলে সে আবার ইয়াসিনের ঘরে ফিরে এলো। বিছানার পাশেই বসে বলল, আপনি যদি সত্যি শুনতে পান তাহলে দয়া করে একটা সংকেত দিন। আমি একা এই রহস্যের ভেতরে আটকে যাচ্ছি। কথাটা শেষ হওয়ার কয়েক সেকেন্ড পর হার্ট মিটারের শব্দ হঠাৎ একটু দ্রুত হয়ে উঠল। বিপ বিপ বিপ। সুহাসিনী চমকে উঠে দাঁড়ালো। সে ইয়াসিনের মুখের দিকে তাকালো। এই প্রথম তার মনে হলো ইয়াসিনের বন্ধ চোখের পাতাগুলো যেন খুব সূক্ষ্মভাবে কেঁপে উঠল। ঠিক তখনই বাইরে থেকে নার্সদের দৌড়ে আসার শব্দ শোনা গেল। ঘরের ভেতরে কয়েকজন একসঙ্গে ঢুকে পড়ল। ডক্টরকে খবর দেওয়া হলো, কিন্তু সবার অজান্তেই করিডোরের এক কোণে দাঁড়িয়ে মাহিরের মুখ থেকে কৃত্রিম হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সে দাঁত চেপে খুব নিচু স্বরে বলল, না, এটা হতে পারে না, না না না, এটা হতে পারে না। করিডোরের অন্ধকার কোণে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলেই মাহির দ্রুত নিজের মুখের অভিব্যক্তি স্বাভাবিক করে ফেলল। কয়েক সেকেন্ড পর যখন ডক্টর রাশেদ আর আরো দুজন নার্স দ্রুত ইয়াসিনের কক্ষে ঢুকলেন, তখন মাহিরও উদ্বিগ্ন মুখে তাদের পেছন পেছন ভেতরে প্রবেশ করলো। যেন সবার মতো সেও ইয়াসিনের ভীষণ চিন্তিত। ডক্টর রাশেদ কোনো সময় নষ্ট করলেন না। তিনি দ্রুত ইয়াসিনের রক্তচাপ, নাড়ির গতি এবং চোখের প্রতিক্রিয়া পরীক্ষা করতে লাগলেন। হার্ট মিটারের ওঠানামা তখনও আগের তুলনায় দ্রুত। ঘরের ভেতর থেকে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সুহাসিনী এক কোণে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে সবকিছুই দেখছিল। তার বুকের ভেতর কেবল একটাই প্রশ্ন ঘুরছিল, সত্যিই কি ইয়াসিন ধীরে ধীরে ফিরে আসছেন? কয়েক মিনিট পরীক্ষা নিরীক্ষার পর ডক্টর গভীরভাবে ইয়াসিনের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, শরীরের কিছু স্নায়বিক প্রতিক্রিয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে এটাকে অবহেলা করারও সুযোগ নেই। আগামী কয়েকদিন খুব সতর্ক থাকতে হবে। মাহির দ্রুত প্রশ্ন করল, ডক্টর, তাহলে কি উনি জ্ঞান ফিরে পাবেন? ডক্টর তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আমি অলৌকিক কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না, তবে আজ যা দেখলাম গত কয়েক মাসে তা দেখিনি। কথাটা শুনে সুভাষিনীর চোখে ক্ষীণ আলোর আশা ফুটে উঠল, কিন্তু মাহিরের চোখে এক মুহূর্তের জন্য উদ্বেগের ছায়া মাত্র দেখা গেল না। সে খুব দ্রুত মুখ ফিরিয়ে নিল, যাতে কেউ তার বদলে যাওয়া অভিব্যক্তি বুঝতে না পারে। ডক্টর সবাইকে কক্ষ থেকে বেরিয়ে যেতে বললেন, শুধু নার্সরা থেকে গেলেন। সুভাষিনী বেরিয়ে আসতেই রাহিম তার পাশে এসে দাঁড়ালেন। মা, তুমি ভয় পেও না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। সুভাষিনী রহিমের দিকে তাকিয়ে মৃদু হাসল। এই বাড়িতে আসার পর প্রথমবার কারো কণ্ঠে সে আন্তরিক ভাব অনুভব করল। সেদিন দুপুরে বাড়িটা অস্বাভাবিক নীরব হয়ে গেল। বিরাট অট্টালিকার প্রতিটা করিডোরে কর্মচারীরা ফিসফিস করে কথা বলছে। সবার মুখে একটাই আলোচনা, বড় সাহেবের শরীরে নাকি পরিবর্তন দেখা যাচ্ছে। কিন্তু সেই ফিসফিসানির মাঝেই সুবাসিনী অনুভব করলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে যখন বাগানের দিকে হাঁটছিল তখনও মনে হলো কেউ দূর থেকে তাকিয়ে আছে,
হঠাৎ ঘুরে দাঁড়াতেই দূরে একটি স্তম্ভের আড়াল থেকে কালো পোশাক পরা একজন কর্মচারী দ্রুত সরে গেল। তার মনে সন্দেহ জাগলো, এই বাড়িতে কি শুধুই কাকতালীয় ঘটনা ঘটছে, নাকি কেউ ইচ্ছে করেই তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে। বিকেলে রাহিম তাকে বাড়ির পুরনো অংশ ঘুরে দেখাতে নিয়ে গেলেন। বিশাল লাইব্রেরি, পুরনো বৈঠকখানা, দোতলায় লম্বা বারান্দা, সবকিছুতেই বহু বছরের ঐতিহ্যের ছাপ। একসময় তারা একটি বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় মোটা তালা ঝুলছে। সুভাষিনী কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, এখানে কি আছে? রহিম কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, এটা বড় সাহেবের ব্যক্তিগত স্টাডি রুম। দুর্ঘটনার পর থেকেই আর কেউ ভেতরে ঢোকেনি। চাবি কোথায়? শুনেছি শুধু আইনজীবীর কাছে আর বড় সাহেবের কাছেই ছিল। এখন এখন কোথায় আছে সেটা কেউ জানে না। কথাটা শুনে সুভাষিনীর কৌতূহল আরো বেড়ে গেল। রাতের খাবারের সময় আবার সবাই একই টেবিলে বসলো। আজ শাহানা বেগম অদ্ভুতভাবে নীরব। মাহির অবশ্য আগের মতোই ভদ্রতার মুখোশ পরে কথা বলছে। খাওয়ার মাঝখানে সে হঠাৎ বলল, ভাবি, শুনলাম আজ আপনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, কারণ আমি যা দেখেছি তা আগে কখনো দেখিনি। মাহির ঠোঁটের কোণে হাসি টেনে বলল, আশা মানুষকে বাঁচিয়ে রাখে, আবার কষ্টও দেয়। খুব বেশি আশা করবেন না। সুভাষিনী এবার সরাসরি তার চোখের দিকে তাকালেন। আমি আশা করছি না, আমি শুধু সত্যিটা জানতে চাই। মাহির কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে বলল, এই বাড়ির সব সত্য জানা সবার জন্য ভালো নয়। কথাটা বলে সে উঠে চলে গেল। সুভাষিনী অনুভব করল কথাগুলোর ভেতরে যেন লুকিয়ে আছে অদৃশ্য কোনো হুমকি। রাত গভীর হলে সে আবার ইয়াসিনের পাশে এসে বসলো। ঘরে তখন শুধু মৃদু আলো জ্বলছে। সে ইয়াসিনের হাতের কাছে বসে বলল, আপনি জানেন, এই বাড়ির সবাই আপনাকে নিয়ে কথা বলে, কিন্তু কেউ আপনার সামনে এসে মন খুলে কিছু বলে না। সবাই যেন আপনার নীরবতাকেই ব্যবহার করছে। সে একটু থামলো, তারপর খুব আস্তে বলল, যদি আপনি সত্যিই আমার কথা শুনতে পান তাহলে ফিরে আসুন, শুধু নিজের জন্য নয়, সত্যিটা প্রকাশ করার জন্য। কথাগুলো বলে সে ইয়াসিনের হাত আলতো করে ধরে রইল। হঠাৎ সে অনুভব করলো তার আঙুলের ভেতরে খুব হালকা একটা চাপ, এতটাই ক্ষীণ যে অন্য কেউ হয়তো টেরই পেত না। সুভাষিনীর বুক ধড়ফড় করে উঠল। সে নিঃশ্বাস আটকে ইয়াসিনের মুখের দিকে তাকিয়ে রইল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আবার সব নিস্তব্ধ। কিন্তু এবার সে নিশ্চিত এটা তার কল্পনা নয়। ইয়াসিন সত্যিই তার হাতের জবাব দিয়েছেন। সে দ্রুত নার্সকে ডাকতে গিয়েও থেমে গেল। হঠাৎ তার মনে হলো, যদি এই খবর ভুল মানুষের কানে যায়, যদি কেউ না চায় ইয়াসিন সুস্থ হয়ে উঠুক। সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল এখনই কাউকে কিছু বলবে না, আগে নিশ্চিত হতে হবে। তারপর ভোরে ফজরের নামাজ শেষে সে আবার ইয়াসিনের পাশে এসে বসলো। আজ তার হাতে ছিল ছোট্ট একটা কোরআন শরীফ। সে ধীরে ধীরে তিলাওয়াত শুরু করলো। পুরো ঘর জুড়ে ভেসে উঠল শান্ত সুর। তিলাওয়াত শেষ করে যখন সে ইয়াসিনের দিকে তাকালো, তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ইয়াসিনের বন্ধ চোখের কোণে চিকচিক করছে এক ফোঁটা অশ্রু। সুহাসিনীর শরীর কেঁপে উঠল। আপনি আপনি কি সব শুনতে পাচ্ছেন? তার গলা কাঁপছিল, কিন্তু কোনো উত্তর এলো না। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা একটি ছায়ামূর্তি দ্রুত সরে গেল। সে সব কিছুই দেখেছে। আর কয়েক মুহূর্ত পর সেই মানুষটি ফোন বের করে মাত্র একটি বাক্য লিখে পাঠালো, আর অপেক্ষা করা যাবে না, আজ রাতেই ব্যবস্থা নিতে হবে। ফোনের পর্দায় বার্তাটি পাঠিয়েই ছায়ামূর্তিটি অন্ধকার করিডোর পেরিয়ে দ্রুত নিচতলার দিকে নেমে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু সেই নীরবতার আড়ালেই যেন অদৃশ্য কোনো ঝড় ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। অন্যদিকে সুহাসিনী তখনও বিছানার পাশে বসে মাস্টার ইয়াসিনের মুখের দিকে তাকিয়েছিল। কয়েক মিনিট আগেও সে নিজের চোখে দেখেছে ইয়াসিনের চোখের কোণ বেয়ে একটি অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে। তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জন্ম নিল। এতদিন যে মানুষটিকে সবাই নিঃশ্বাস শরীর বলে ভেবেছে, তিনি কি সত্যিই সবকিছু শুনতে পাচ্ছেন? সে খুব আস্তে ইয়াসিনের কপালে হাত রাখলো। আমি জানি না আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। এই বাড়িতে সবাই যেন কিছু লুকিয়ে রেখেছে। যদি সত্যিই আপনি ফিরে আসতে চান, তাহলে দয়া করে হাল ছাড়বেন না। আমি আপনার পাশে আছি। কথাগুলো বলেই সে কোরআন শরীফ খুলে আবারও তিলাওয়াত শুরু করলো। পুরো ঘর জুড়ে এক প্রশান্ত পরিবেশ তৈরি হলো। বাইরে তখন ফজরের আলো ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়েছে।
সকাল ৮টার দিকে ডক্টর রাশেদ আবার এলেন। প্রতিদিনের মতন তিনি ইয়াসিনকে পরীক্ষা করলেন, কিন্তু আজ পরীক্ষা করতে করতেই হঠাৎ থেমে গেলেন। তিনি ইয়াসিনের ডান হাতের আঙুলে একটি ছোট্ট টর্চের আলো ফেললেন। তারপর কয়েকবার স্নায়বিক প্রতিক্রিয়া পরীক্ষা করলেন। তার মুখের ভাব বদলে গেল। অদ্ভুত! সুভাষিনী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ডক্টর সাহেব? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, গতকাল আর আজকের রিপোর্টের মধ্যে সামান্য পার্থক্য আছে। খুব ছোট পরিবর্তন, কিন্তু ইতিবাচক। মনে হচ্ছে মস্তিষ্ক ধীরে ধীরে বাইরের শব্দের প্রতি সাড়া দিতে শুরু করেছে। সুভাষিনীর চোখ আনন্দে ভিজে উঠল। তাহলে উনি ভালো হয়ে উঠবেন? ডক্টর মৃদু হেসে বললেন, আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হবে। তবে এখনই কাউকে কিছু বলবেন না, আমি আরো নিশ্চিত হতে চাই। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মাহির সব কথা শুনে ফেলল। সে ধীরে ধীরে মোবাইল বার করলো। পরিকল্পনা বদলাতে হবে। শুধু এইটুকুই লিখতেই সে ফোনটি পকেটে রেখে চলে গেল। দুপুরের দিকে রাহিমা চুপি চুপি সুভাষিনীর ঘরে এলেন। দরজা বন্ধ করে নিচু স্বরে বললেন, মা, তোমার সঙ্গে জরুরি কথা আছে। সুভাষিনী অবাক হয়ে তার দিকে তাকালো। কি হয়েছে? রাহিমা চারিদিকে তাকিয়ে নিশ্চিন্ত হলেন যে কেউ শুনছে না। তারপর খুব আস্তে করে বললেন, বড় সাহেবের দুর্ঘটনার দিনটা আমার এখনো মনে আছে। সুভাষিনীর বুক ধড়ফড় করে উঠল। আপনি কিছু জানেন? সব জানি, কিন্তু যেটুকু দেখেছি সেটা কাউকে বলতে পারিনি। কেন? রাহিমার চোখে ভয়ের ছাপ ফুটে উঠল। কারণ আমি ভয় পেয়েছিলাম। কাকে? তিনি উত্তর দেওয়ার আগেই করিডোরের কারোর পায়ের শব্দ ভেসে এলো। রাহিমা দ্রুত উঠে দাঁড়ালেন। এখন কিছু বলতে পারবো না, সুযোগ এলে সব বলবো। কথাটা বলেই তিনি দ্রুত বেরিয়ে গেলেন। সুভাষিনী আরো বিভ্রান্ত হয়ে পড়ল। এই বাড়ির প্রত্যেক মানুষ যেন অর্ধেক সত্য জানে, কিন্তু পুরো সত্য কেউ বলছে না। বিকেলে হঠাৎ আইনজীবী সাইফুল ইসলাম এসে হাজির হলেন। তার হাতে একটি পুরনো বাদামি রঙের খাম। এটা আপনাকে দেওয়ার জন্য বলা হয়েছিল। কে বলেছেন? ইয়াসিন সাহেব। সুভাষিনী বিস্মিত হয়ে বলল, কিন্তু উনি তো। আইনজীবী মাথা নাড়লেন। দুর্ঘটনার 1 সপ্তাহ আগে তিনি এই খাম আমার কাছে রেখে বলেছিলেন, যদি কখনো তার স্ত্রী হয় তাহলে যেন তার হাতেই এটি তুলে দিই। কাপা হাতে সুভাষিনী খামটি খুলল। ভেতরে একটি ছোট্ট চাবি আর একটি মাত্র কাগজ। সেখানে লেখা, যদি এই চাবি তোমার হাতে পৌঁছে যায় তাহলে বুঝবে আমি বড় বিপদে পড়েছি। কাউকে বিশ্বাস করো না। আমার স্টাডি রুমের লকার খুললে সব উত্তর পাবে। নিচে ইয়াসিনের স্বাক্ষর। সুভাষিনীর শরীর কেঁপে উঠল। স্টাডি রুম? যে ঘরটি তালা বন্ধ, সেখানে কেউ ঢুকতে পারে না। ঠিক তখনই তার মনে পড়ে গেল রাহিমার কথা। সেই ঘরেই কি সব রহস্য লুকিয়ে আছে? রাত নামার অপেক্ষা করতে লাগলো সে। সেদিন রাতের খাবারের সময় মাহির অস্বাভাবিক রকম খুশি। বারবার সুহাসিনীর দিকে তাকিয়ে নানা বিষয় নিয়ে কথা বলছে, কিন্তু সুভাষিনী বুঝতে পারছিল এই হাসির আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে। খাওয়া শেষ হতেই সে সোজা নিজের ঘরে ফিরে এলো। সবাই ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে লাগলো। রাত প্রায় 1টা। পুরো বাড়ি নিস্তব্ধ। সে ধীরে ধীরে দরজা খুলে করিডোরে বের হলো। হাতে ছোট্ট টর্চ। পায়ের শব্দ যেন না হয় সেদিকে খেয়াল রেখে এগিয়ে গেল সেই তালাবন্ধ স্টাডি রুমের সামনে। চারপাশে কেউ নেই। সে কাপা হাতে চাবিটা তালার ভেতরে ঢুকালো। একবার, দুবার, তারপর ক্লিক। তালাটা খুলে গেল। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বহুদিনের বন্ধ ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। দেওয়াল জুড়ে বইয়ের তাক, একপাশে বড় কাঠের টেবিল, আর কোনায় একটি লোহার লকার, ঠিক যেমনটা চিঠিতে লেখা ছিল। সুভাষিনী দ্রুত লকারের সামনে গিয়ে একটি চাবি ঢোকালো। লকার খুলতেই ভেতরে একটি কালো ফাইল, কয়েকটি পেন ড্রাইভ আর একটি পুরনো ডায়েরি দেখতে পেল। সে প্রথমে ডায়েরিটা হাতে নিল। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, যদি আমি বেঁচে না থাকি তাহলে এই ডায়েরিটাই আমার হয়ে সত্যিটা বলবে। সুভাষিনীর বুক কেঁপে উঠল। সে দ্রুত পায়ে পাতা খুলল। সেখানে লেখা, আমি নিশ্চিত আমার খুব কাছের একজন মানুষ আমার ক্ষতি করতে চাইছে। গত কয়েক মাস ধরে কোম্পানির টাকা আত্মসাতের প্রমাণ আমি সংগ্রহ করেছি। যার বিরুদ্ধে প্রমাণ পেয়েছি সে আমার নিজের রক্তের সম্পর্কের মানুষ। ঠিক তখনই করিডোরে ভারী পায়ের শব্দ ভেসে এলো। ধাপ ধাপ ধাপ। কেউ একজন স্টাডি রুমের দিকে এগিয়ে আসছে। সুভাষিনীর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সে দ্রুত ঘরের আলো নিভিয়ে দিল। বাইরে এসে দরজার হাতলে কারো হাত পড়ল, আর সঙ্গে সঙ্গে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ।
আমি জানতাম তুমি একদিন না একদিন এই ঘরে আসবেই সুবাসিনী। পরিচিত কণ্ঠস্বরটি শুনেই সুবাসিনীর বুক ধক করে উঠল। অন্ধকার ঘরের ভেতর নিঃশ্বাস বন্ধ করে সে দরজার দিকে তাকিয়ে রইল। দরজাটি ধীরে ধীরে খুলে গেল। করিডোরের আলো এসে ঘরের মেঝেতে পড়তেই দেখা গেল দরজার সামনে দাঁড়িয়ে আছে মাহির ইয়াসিন। তার ঠোঁটের কোণে আগের মতোই সেই রহস্যময় হাসি, কিন্তু আজ সেই হাসির ভেতরে সৌজন্যের কোনো ছাপ নেই, বরং সেখানে লুকিয়ে আছে আত্মবিশ্বাস আর হুমকির মিশ্রণ। সুভাষিনী দ্রুত ডায়েরিটা নিজের ওড়নার ভাঁজে লুকিয়ে ফেলল। কালো ফাইল আর পেন ড্রাইভগুলো আবার লকারে রেখে দিল। এত কম সময়ে সবকিছু আগের জায়গায় রাখা সম্ভব না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসটি সে নিজের কাছে রাখতে পেরেছে। মাহির ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলো। চারিদিকে একবার তাকিয়ে বলল, এই ঘরটা অনেকদিন পর আবার খুলল। আশ্চর্য ব্যাপার, তাই না? সুভাষিনী নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। আমি শুধু ঘরটা দেখতে এসেছিলাম। মাহির মৃদু হেসে বলল, মিথ্যে বলতে তোমার এখনো শেখা হয়নি। সে টেবিলের পাশে গিয়ে হাত বুলিয়ে ধুলো দেখল। তারপর বলল, ইয়াসিন ভাইয়া সবকিছু খুব গুছিয়ে রাখতেন, কিন্তু মানুষ কখন যে নিজের সবচেয়ে কাছের মানুষকে সন্দেহ করতে শুরু করে সেটা বুঝতেই পারে না। সুভাষিনী তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনি কি বলতে চাইছেন? মাহির কয়েক মুহূর্ত চুপ থেকে উত্তর দিল, এই বাড়িতে বেঁচে থাকতে হলে কৌতূহল কমাতে হবে। বেশি জানার চেষ্টা করলে মানুষ নিজেরই ক্ষতি করে। কথাটা বলে সে হালকা হেসে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে যাওয়ার আগে শুধু একবার ফিরে তাকিয়ে বলল, রাত অনেক হয়েছে, নিজের ঘরে ফিরে যান। মাহির চলে যেতেই সুভাষিনী আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। দরজা বন্ধ করে দ্রুত নিজের কক্ষে ফিরে এলো। দরজা ভেতর থেকে আটকে দিয়ে সে কাপা হাতে ডায়েরিটা বের করলো। টেবিল ল্যাম্প জ্বালিয়ে প্রথম পাতা থেকে আবার পড়া শুরু করলো। ডায়েরির প্রতিটা লাইন যেন এক একটা বিস্ফোরণ। ইয়াসিন লিখেছিলেন, আমি গত 6 মাস ধরে কোম্পানির অর্ধেক হিসেব পরীক্ষা করছি। কোটি কোটি টাকা বিভিন্ন ভুয়ো প্রতিষ্ঠানের নামে সরিয়ে নেওয়া হয়েছে। প্রথমে ভেবেছিলাম বাইরের কেউ এটা করছে, কিন্তু প্রমাণ যত সামনে এসেছে তত বুঝেছি অপরাধী আমার নিজের পরিবারেরই একজন। পরের পাতায় আরও লেখা, আমি সব প্রমাণ আলাদা করে সংরক্ষণ করেছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা দুর্ঘটনা নয়। সুভাষিনীর হাত কাঁপতে শুরু করলো। তাহলে ইয়াসিন আগেই বুঝেছিলেন যে তার জীবন বিপদের মুখে। সে দ্রুত আরও কয়েকটা পাতা উল্টালো। হঠাৎ একটা নাম তার চোখে পড়ল, মাহি। শব্দটি পুরো লেখা হয়নি, ঠিক তার নিচে কালির দাগ ছড়িয়ে গেছে। মনে হচ্ছিল লেখার সময় হঠাৎ কিছু একটা ঘটেছিল। সুভাষিনী হতবাক হয়ে বসে রইল। এতক্ষণে তার সন্দেহ আরও গাঢ় হয়ে উঠল। পরদিন সকাল। ডক্টর রাশেদ আজ অনেক আগে চলে এলেন। তিনি নতুন একটি পরীক্ষা করবেন বলে জানালেন। নার্সরা ইয়াসিনকে বিভিন্ন যন্ত্রের সঙ্গে সংযুক্ত করলেন। ডক্টর হঠাৎ সুহাসিনীকে বললেন, আপনি ওনার হাতটা ধরে ওনার সঙ্গে কথা বলুন। সুভাষিনী অবাক হলেও তাই করল। সে ধীরে ধীরে বলল, আমি সুভাষিনী, আপনার স্ত্রী। আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে চেষ্টা করুন, শুধু একবার। আপনার আঙুল নাড়ান। ঘরে উপস্থিত সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর ইয়াসিনের ডান হাতের মধ্যমা আঙুলটি খুব ধীরে কেঁপে উঠল। একবার, তারপর আবার। ঘরের সবাই একসঙ্গে বিস্ময়ে চিৎকার করে উঠল। ডক্টর রাশেদের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আলহামদুলিল্লাহ, উনি বাইরের নির্দেশে সাড়া দিচ্ছেন। এটা অত্যন্ত ইতিবাচক লক্ষণ। সুভাষিনীর চোখ ভিজে গেল। সে আলতো করে ইয়াসিনের হাত চেপে ধরল, কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মাহিরের মুখ সাদা হয়ে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত করিডোর পেরিয়ে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করেই টেবিলের উপর রাখা ফুলদানিটা ছুঁড়ে মারল জোরে। কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ল। অসম্ভব, সে দাঁত চেপে বলল, আর কয়েকটা দিন, শুধু কয়েকটা দিন দরকার ছিল। তারপর ফোন বার করে একটি নাম্বারে কল করলো। ওপাশ থেকে কেউ ফোন ধরতেই সে নিচু স্বরে বলল, ডক্টরেরা আশাবাদী হয়ে উঠেছে, আজ রাতের মধ্যেই কাজ শেষ করতে হবে। ওপাশ থেকে কিছুক্ষণ কথা শোনার পর সে ফোন কেটে দিল। তার চোখে তখন ভয়ের সঙ্গে মিশেছিল হিংস্রতা। সেদিন সন্ধ্যায় সুভাষিনী ঈশানের কক্ষে একা বসেছিল। তার মনে হচ্ছিল আজকের ঘটনার পর থেকে সময় খুব দ্রুত বদলে যাচ্ছে। ঠিক তখন রহিমা চুপচাপ ঘরে ঢুকলেন, আর হাতে একটি পুরনো খাম।
এটা আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম। সুভাষিনী অবাক হয়ে খামটি নিল। এটা কি? রহিমা বললেন, দুর্ঘটনার দিন বড় সাহেবের গাড়ি ধোয়ার সময় সিটের নিচে এটা পেয়েছিলাম। ওনাকে দেইনি, ভয় পেয়েছিলাম। খাম খুলতেই একটি ছোট্ট মেমোরি কার্ড বেরিয়ে এলো, সঙ্গে একটি কাগজ। কাগজে ইয়াসিনের হাতের লেখায় মাত্র একটি লাইন, যদি আমার কিছু হয় এই ভিডিওটি আসল সত্য প্রকাশ করবে। সুভাষিনীর বুকের ভেতর যেন বজ্রপাত হলো। সে দ্রুত ল্যাপটপ আনতে যাবে, তখনই পুরো বাড়ির বিদ্যুৎ হঠাৎ নিভে গেল। চারিদিকে অন্ধকার। কয়েক সেকেন্ড পর জরুরি আলো জ্বলে উঠল, কিন্তু সেই ম্লান আলোয় সে দেখতে পেল ইয়াসিনের কক্ষের দরজাটি ধীরে ধীরে খুলছে। কালো পোশাক পরা একজন মানুষ নিঃশব্দে ভেতরে ঢুকছে। তার হাতে চিকচিক করছে একটি সিরিঞ্জ। কালো পোশাক পরা লোকটির হাতে ধরে থাকা সিরিঞ্জটি জরুরি আলোর ম্লান আলোয় ঝিলিক দিয়ে উঠল। কয়েক সেকেন্ডের জন্য সুহাসিনীর মাথা যেন কাজ করা বন্ধ করে দিল, কিন্তু পর মুহূর্তেই সে বুঝে গেল লোকটি যদি ইয়াসিনের কাছে পৌঁছে যায় তাহলে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। এক মুহূর্ত দেরি না করে সে চিৎকার করে উঠল, কে ওখানে? তার কণ্ঠস্বর শুনেই লোকটি চমকে গেল। সিরিঞ্জটি দ্রুত পকেটে ঢুকিয়ে সে দরজার দিকে ছুটে পালাতে চেষ্টা করল। সুহাসিনীও তার পিছু নিল। অন্ধকার করিডোরে দুজনের পায়ের শব্দ একসঙ্গে প্রতিধ্বনিত হতে লাগলো। লোকটি সিঁড়ি বেয়ে নিচে নেমে পেছনে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সুভাষিনী যতই চেষ্টা করুক তাকে আর ধরতে পারল না। ঠিক তখনই জেনারেটর চালু হয়ে পুরো বাড়িতে আলো ফিরে এলো। নার্স, নিরাপত্তা রক্ষী এবং বাইরের কর্মচারীরা দৌড়ে এসে জড়ো হলো। ডক্টর রাশেদও খবর পেয়ে দ্রুত কক্ষে ঢুকে ঈশানকে পরীক্ষা করলেন। সৌভাগ্যবশত কেউ তার শরীরে ইঞ্জেকশন দিতে পারেনি। কেউ কি লোকটাকে চিনতে পেরেছেন? নিরাপত্তা রক্ষীদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন ডক্টর। সবাই মাথা নাড়ল। মাহিরও কয়েক মুহূর্ত পরে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে? এত চিৎকার কেন? সুভাষিনী তার দিকে তাকিয়ে বলল, কেউ একজন ইয়াসিন সাহেবের কক্ষে ঢুকেছিল, তার হাতে সিরিঞ্জ ছিল। মাহির বিস্ময়ের অভিনয় করে বলল, এটা কিভাবে সম্ভব? এত নিরাপত্তার মধ্যে কেউ ঢুকে পড়ল? সুভাষিনী কিছু বলল না, কিন্তু তার মনে হলো মাহির যেন ঘটনাটা শুনে অবাক হওয়ার বদলে নিশ্চিত হতে চাইছে কাজটা সফল হয়েছে কিনা। ডক্টর রাশেদ কঠোর কণ্ঠে বললেন, আজ থেকে নিরাপত্তা দ্বিগুণ করা হবে। ইয়াসিন সাহেবের কক্ষে অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবেন না। সেদিন রাতেই সুভাষিনী নিজের কক্ষে ফিরে রহিমার দেওয়া মেমোরি কার্ডটি হাতে নিল। সারাদিনের বিশৃঙ্খলায় সেটি দেখা হয়নি। এবার আর দেরি করা যাবে না। সে দরজা বন্ধ করে ল্যাপটপে মেমোরি কার্ডটি লাগালো। কয়েক সেকেন্ড পর একটি মাত্র ভিডিও ফাইল ভেসে উঠল। ভিডিও চালু হতেই পর্দায় দেখা গেল ইয়াসিনকে। তিনি সুস্থ স্বাভাবিক অফিসের পোশাকে বসে আছেন, মুখে ক্লান্তির ছাপ। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তাহলে হয় আমি নিখোঁজ, না হয় আমার সঙ্গে বড় কিছু ঘটে গেছে। সুভাষিনীর বুক কেঁপে উঠল। ইয়াসিন আবার বললেন, গত কয়েক মাসে আমি কোম্পানির কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছি। অপরাধী আমার খুব কাছের একজন মানুষ। আমি এখনো তার নাম প্রকাশ করছি না, কারণ পুরো প্রমাণ এক জায়গায় নেই। যদি আমার কিছু হয় তাহলে আমার স্টাডি রুমের কালো ফাইল আর সেই ভিডিও একসঙ্গে পুলিশের হাতে দেবে। ঠিক তখন ভিডিওতে দরজায় টোকা পড়ার শব্দ শোনা গেল। ইয়াসিন ক্যামেরার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, সে এসে গেছে। ভিডিওটি হঠাৎ বন্ধ হয়ে গেল। আর কোনো দৃশ্য নেই। সুভাষিনী হতভম্ব হয়ে বসে রইল। সে বুঝতে পারল কালো ফাইলটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, কিন্তু সেটি এখনো স্টাডি রুমের লকারে রয়ে গেছে। পরদিন ভোরে ডক্টর রাশেদ আবার ইয়াসিনকে পরীক্ষা করতে এলেন। পরীক্ষার এক পর্যায়ে তিনি বললেন, আজ আমরা একটি সাড়া পরীক্ষা করব। তিনি সুভাষিনীকে ইয়াসিনের নাম ধরে ডাকতে বললেন। সুভাষিনী বিছানার পাশে গিয়ে আলতো করে বলল, ইয়াসিন সাহেব, আমি সুভাষিনী। আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে চোখ খোলার চেষ্টা করুন। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ইয়াসিনের চোখের পাতা সামান্য কেঁপে উঠল। নার্স বিস্ময়ে বলে উঠলেন, স্যারের চোখ নড়েছে। ডক্টর রাশেদ খুব দ্রুত এগিয়ে এলেন। তিনি টর্চের আলো ফেলে আবার পরীক্ষা করলেন। মুখে বহুদিন পর হাসি ফুটে উঠল। এটা খুবই ভালো লক্ষণ। উনি ধীরে ধীরে জেগে উঠছেন। সুভাষিনীর চোখ ভিজে গেল। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। কিন্তু করিডোরের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা মাহিরের চোখে তখন আতঙ্ক স্পষ্ট। সে মনে মনে বুঝে গেল সময় তার হাত থেকে ফসকে যাচ্ছে।
করিডোরে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মাহির কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ইয়াসিনের কক্ষের দিকে তাকিয়ে রইল। কয়েক মিনিট আগেই ডক্টর রাশেদ সবার সামনে জানিয়ে দিয়েছেন ইয়াসিন বাহিরের নির্দেশে সাড়া দিচ্ছেন। কথাটা শুনে বাড়ির অনেক কর্মচারীর মুখে আনন্দের ছাপ ফুটে উঠলেও মাহিরের মনে যেন আগুন জ্বলে উঠছে। সে ধীরে ধীরে নিজের কক্ষে ফিরে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। তারপর আলমারির ভেতর থেকে একটা পুরনো ফাইল বের করলো। ফাইলের ভেতরে ছিল কোম্পানির কিছু গোপন নথি, কয়েকটি ব্যাংক হিসেবের কপি এবং কিছু ছবি। সে একে একে সবকিছু বিছানার ওপর ছড়িয়ে দিল। আর মাত্র কয়েকটা দিন, দাঁত চেপে বিড়বিড় করল সে। আর কয়েকটা দিন যদি ইয়াসিন কোমায় থাকতো তাহলে সবকিছু আমার হাতে হতো। ঠিক তখন তার ফোন বেজে উঠল। ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠ। কাজটা শেষ হয়েছে? মাহির বিরক্ত স্বরে বলল। না, মেয়েটা সব নষ্ট করে দিয়েছে। তাহলে এখন কি করবে? মাহির কিছুক্ষণ চুপ থেকে বলল, যতক্ষণ ইয়াসিন বেঁচে আছে ততক্ষণ আমার ঝুঁকি শেষ হচ্ছে না। ফোন কেটে দিয়ে সে জানালার বাইরে তাকিয়ে রইল। তার চোখে তখন আর কোনো দ্বিধা নেই। অন্যদিকে সুহাসিনী নিজের ঘরে বসে বারবার সেই ভিডিওটি দেখছিল। ইয়াসিনের প্রতিটি কথা তার কানে বাজছিল। কালো ফাইল আর সেই ভিডিও পুলিশের হাতে দিতে হবে। কিন্তু কালো ফাইল এখনো স্টাডি রুমের লকারে। সেটা না আনলে কোনো প্রমাণই সম্পূর্ণ হবে না। সে সিদ্ধান্ত নিল আজ রাতেই আবার সেই ঘরে যাবে। সন্ধ্যার দিকে রহিমা চুপি চুপি তার ঘরে এলেন। মা, আজ তোমাকে খুব সাবধানে থাকতে হবে। সুভাষিনী অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? রহিমা দরজাটা ভেতর থেকে বন্ধ করে বললেন, আমি আজ রান্নাঘরের পাশে রহিম সাহেবের একজন অচেনা লোকের সঙ্গে কথা বলতে দেখেছি। তারা বারবার বলছিল আজ রাতের পর আর কোনো সমস্যা থাকবে না। সুভাষিনীর বুক কেঁপে উঠল। আপনি নিশ্চিত? নিজের কানে শুনেছি, তাই তোমাকে সতর্ক করতে এলাম। সুভাষিনী কয়েক মুহূর্ত নীরব রইল। তারপর ধীরে বললেন, আজ রাতেই আমাকে একটা কাজ শেষ করতে হবে। রহিমা অবাক হয়ে তাকালেন। কি কাজ? এখন বলতে পারবো না, কিন্তু আমি যদি ফিরতে দেরি করি তাহলে ডক্টর রাশেদকে খবর দেবেন। রহিমা কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তিনি বুঝতে পারলেন সুভাষিনী কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রাত 12টার পর পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। সুভাষিনী ধীরে ধীরে নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো। আজ তার হাতে শুধু টর্চ নয়, ছোট একটি মোবাইল ফোন রয়েছে। কোনো প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে ছবি তুলে রাখবে। স্টাডি রুমের সামনে এসে চারপাশে তাকালো। করিডোর ফাঁকা। সে চাবি বের করে তালা খুলল। ঘরের ভেতরে ঢুকেই দরজা আস্তে করে বন্ধ করে দিল। লকার খুলে কালো ফাইলটা বের করলো। ফাইল খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে কোম্পানির আর্থিক হিসেব, ব্যাংক লেনদেনের কপি, কয়েকজন কর্মরতার স্বাক্ষর আর নথি এবং হাতে লেখা কিছু নোট। সবচেয়ে নিচে ছিল একটি ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে মাহির একজন অচেনা ব্যক্তির হাতে একটি মোটা খাম তুলে দিচ্ছেন। ছবির পেছনে ইয়াসিন নিজের হাতে লিখেছেন, দুর্ঘটনার একদিন আগে তোলা। এই লোকটি আমাকে অনুসরণ করছিল। সুহাসিনীর শরীর শীতল হয়ে গেল। ঠিক তখনই করিডোরে আবার পায়ের শব্দ শোনা গেল। সে দ্রুত ফাইলটা ব্যাগে ভরে আলো নিভিয়ে দিল। দরজার বাইরে দুজন মানুষের কথা শোনা যাচ্ছে। একজনের কণ্ঠ মাহিরের, অন্যজন অচেনা। মাহির বলছে, প্রমাণগুলো এই ঘরেই আছে। কেউ যদি আগে পেয়ে যায় তাহলে আমাদের শেষ। অচেনা লোকটি বলল, তাহলে আজই সব সরিয়ে ফেলি। সুহাসিনীর বুক ধড়ফড় করতে লাগলো। সে বুঝে গেল আর এক মুহূর্ত দেরি করলে ধরা পড়ে যাবে। ঘরের পেছনের ছোট্ট দরজাটা আগে তার চোখে পড়েনি। সে আস্তে করে সেটি খুলল। দরজাটি সরু একটি করিডোরের গিয়ে মিশেছে। কোনো শব্দ না করে সে সেই পথ ধরে বেরিয়ে গেল। কয়েক মিনিট পর যখন মাহির স্টাডি রুমে ঢুকলো তখন লকার খোলা, কিন্তু কালো ফাইল নেই। মাহির মুহূর্তের মধ্যেই সব বুঝে গেল। রাগে তার মুখ লাল হয়ে উঠল। সে টেবিলে ঘুষি মেরে চিৎকার করে উঠল, সুভাষিনী! মাহিরের বজ্র কণ্ঠে চিৎকারে পুরো স্টাডি রুম কেঁপে উঠল। তার চোখ দুটো রাগে রক্তিম হয়ে উঠল। লকারের ভেতর এলোমেলো কাগজপত্র ছড়িয়ে আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কালো ফাইলটি নেই। কয়েক সেকেন্ডে সে স্থির দাঁড়িয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না যে এত দিন ধরে লুকিয়ে রাখা প্রমাণ তার হাতছাড়া হয়ে গেছে। তার পাশের অচেনা লোকটি নিচু স্বরে বলল, এখন কি করবেন? মাহির দাঁতে দাঁত চেপে উত্তর দিল, ও এখনো বাড়ির বাইরে যেতে পারেনি। সব গেট বন্ধ করে দাও, যেন কেউ বের হতে না পারে। কয়েক মিনিটের মধ্যেই পুরো বাড়িতে নিরাপত্তা রক্ষীদের আনাগোনা বেড়ে গেল। একে একে সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হলো।
কর্মচারীরা কিছুই বুঝতে পারছিল না। সবাই ভাবছিল হয়তো বাড়িতে কোনো চোর ঢুকেছে। অন্যদিকে সুভাষিনী বাড়ির পুরনো করিডোর ধরে দ্রুত এগিয়ে চললেন, তার বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে রাখা কালো ফাইল। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল কেউ যেন ঠিক পেছনেই আছে। হঠাৎ সামনে রহিমা এসে পড়লেন। তিনি বিস্ময়ে বললেন, মা, এই সময় তুমি এখানে? সুভাষিনী কাঁপতে কাঁপতে বলল, কথা বলার সময় নেই, মাহির আমার পেছনে লোক লাগিয়েছে। এই ফাইলটা কোনোভাবেই তার হাতে পড়তে দেওয়া যাবে না। রহিমা এক মুহূর্ত দেরি করল না। তিনি সুভাষিনীর হাত ধরে বাড়ির পেছনের পুরনো একটি সিঁড়ির দিকে নিয়ে গেলেন। এই পথটা এখন আর কেউ ব্যবহার করে না, সরাসরি ইয়াসিন সাহেবের কক্ষের পাশের করিডোরে বের হবে। দুজন দ্রুত নিচে নেমে গেলেন। এইদিকে মাহির একে একে প্রতিটি ঘর তল্লাশি করতে শুরু করেছে। তার চোখে এখন ভদ্রতার কোনো মুখোশই নেই। বাড়ির কর্মচারীরাও প্রথমবারের মতন তার আসল রূপ দেখতে পেল। ইয়াসিনের কক্ষে ঢুকেই সুভাষিনী দরজার ভেতর থেকে বন্ধ করে দিল। নার্স অবাক হয়ে তার দিকে তাকালেন। ম্যাডাম, কি হয়েছে? সুভাষিনী শুধু বলল, দয়া করে এখন কাউকে ভেতরে ঢুকতে দেবেন না। তারপর সে কালো ফাইল খুলে একে একে কাগজগুলো দেখতে শুরু করলো। সেখানে কোম্পানির অর্থ আত্মসাতের বিস্তারিত হিসেব, ভুয়ো প্রতিষ্ঠানের নাম, ব্যাংক লেনদেনের কপি এবং কয়েকজন কর্মরতার জবাববন্দি ছিল। শেষ দিকে একটি সিল করা খাম খুলতেই একটি চিঠি বেরিয়ে এলো। চিঠিটি ইয়াসিন নিজের হাতে লিখেছিল। যদি এই চিঠি কেউ পড়ে তাহলে বুঝতে হবে আমি নিজের পক্ষে কথা বলতে পারছি না। আমার দুর্ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না। আমি যেদিন মাহিরের বিরুদ্ধে বোর্ড মিটিংয়ে সব প্রমাণ তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম, তার আগের রাতেই আমার গাড়ির ব্রেক নষ্ট করা হয়। আমি নিশ্চিত এর পেছনে মাহিরের হাত আছে, কিন্তু শুধু সন্দেহ দিয়ে কাউকে দোষী করা যায় না। তাই আমি সব প্রমাণ আলাদা করে সংরক্ষণ করেছি। চিঠির শেষ লাইনে লেখা, যে মানুষটি এই সত্য প্রকাশ করবে তার প্রতি আমার আজীবনের কৃতজ্ঞতা থাকবে। চিঠি পড়ে সুভাষিনীর চোখ ভিজে উঠল। ঠিক তখনই বিছানা থেকে খুব ক্ষীণ একটি শব্দ ভেসে এলো। সে চমকে উঠে তাকালো। ইয়াসিনের ঠোঁট যেন সামান্য নড়ছে। সে দ্রুত বিছানার পাশে গিয়ে তার হাত ধরে বলল, আপনি কিছু বলতে চাইছেন? ইয়াসিন চোখের পাতা ধীরে ধীরে কেঁপে উঠল। অনেক কষ্ট করে তিনি মাত্র একটি শব্দ উচ্চারণ করলেন, পানি। সুহাসিনী বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। 9 মাস পর ইয়াসিন প্রথমবার কোনো শব্দ বললেন। তার চোখ পেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত নার্সকে ডাকলো। নার্স এসে হতবাক হয়ে গেলেন। কয়েক সেকেন্ডের মধ্যে ডক্টর রাশেদও কক্ষে এসে পৌঁছালেন। সব পরীক্ষা শেষ করে তিনি আবেগপ্লুত কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, উনি কোমা থেকে বেরিয়ে এসছেন। এখন খুব ধীরে ধীরে স্মৃতি ও শক্তি ফিরে আসবে। খবরটি মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। কিন্তু এই খবর মাহিরের জন্য যেন মৃত্যুদণ্ডের সমান। তিনি নিজের ঘরে বসে খবরটি শুনে কিছুক্ষণ স্থির রইল। তারপর ড্রয়ার খুলে একটি পিস্তল বার করল। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ইয়াসিন যদি আজ কথা বলতে শুরু করে তাহলে আমার সব শেষ। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। ওপাশ থেকে অচেনা কণ্ঠ বলল, পুলিশ নাকি আগামীকাল সকালে বাড়িতে আসবে। মাহিরের মুখের রক্ত বদলে গেল। সে জানলার বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার সামনে এখন মাত্র দুটি পথ, সত্য স্বীকার করা অথবা শেষবারের মতন সব প্রমাণ ধ্বংস করার চেষ্টা করা। আর সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী ভোরে এই বাড়িতে ন্যায় বিচারের সূচনা হবে নাকি আরো একটি ভয়াবহ অপরাধ ঘটবে। সকাল হওয়ার আগেই পুরো বাড়িটা অদ্ভুত এক নীরবতায় ডুবেছিল। কিন্তু সেই নীরবতার নিচে জমেছিল বহু মাসের গোপন সত্যের বিস্ফোরণ। ডক্টর রাশেদ সারা রাত ইয়াসিনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করলেন। ভোরের আলো ফুটতেই ইয়াসিন ধীরে ধীরে চোখ খুললেন। কয়েক সেকেন্ড তিনি ছাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর ক্লান্ত দৃষ্টিতে পাশ ফিরে তাকাতেই তার চোখ গিয়ে থামলো সুভাষিনীর মুখে। সুভাষিনীর চোখে তখন আনন্দ আর কান্না একসঙ্গে। সে কাপা গলায় বলল, আলহামদুলিল্লাহ, আপনি জেগে উঠেছেন। ইয়াসিন দুর্বল কণ্ঠে বলল, তুমি সুভাষিনী? সুভাষিনী বিস্ময়ে জিজ্ঞাসা করল, আপনি আমার নাম জানেন? ইয়াসিন মৃদু হাসলেন। আমি কোমায় ছিলাম, কিন্তু পুরোপুরি অচেতন ছিলাম না। তোমার কণ্ঠ আমি শুনতাম। তুমি যখন আমার পাশে বসে নিজের জীবনের গল্প বলতে, কোরআন পড়তে, আমার হাল ছাড়তে নিষেধ করতে, তখনই আমি বাঁচার শক্তি পেয়েছি। আমি শরীর নাড়তে পারতাম না, কিন্তু তোমার প্রতিটা কথা আমার কানে পৌঁছাতো। কথাগুলো শুনে সুভাষিনীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক তখনই পুলিশ, আইনজীবী সাইফুল ইসলাম এবং কোম্পানির পরিচালনা পরিষদের সদস্যরা বাড়িতে এসে পৌঁছালেন।
সুভাষিনী কালো ফাইল, মেমোরি কার্ড এবং ইয়াসিনের ডায়েরি সবার সামনে তুলে দিল। ভিডিও চালানো হলো। সেখানে সুস্থ ইয়াসিন নিজের মুখে বলছেন যে কোম্পানির টাকা আত্মসাতের প্রমাণ তিনি সংগ্রহ করেছেন এবং তার জীবনের আশঙ্কা করেছেন। তারপর কালো ফাইলের নথি একে একে খোলা হলো। ব্যাংক লেনদেন, ভুয়ো প্রতিষ্ঠানের কাগজ, গাড়ির ব্রেক নষ্ট করার রিপোর্ট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য, সব মিলিয়ে প্রমাণগুলো এতটাই শক্তিশালী ছিল যে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। পুলিশ মাহিরের দিকে তাকিয়ে বলল, আপনার কিছু বলার আছে? মাহির প্রথমে সব অস্বীকার করার চেষ্টা করলো, কিন্তু যখন ছবিগুলো সামনে আনা হলো এবং ভিডিও দেখানো হলো তখন তার মুখের রং বদলে গেল। সে ধীরে ধীরে মাথা নিচু করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি কোম্পানির টাকা নিয়েছি। আর ইয়াসিন যদি বোর্ডে সত্যিটা বলতো তাহলে আমি সব হারাতাম। তাই দুর্ঘটনার পরিকল্পনা করেছিলাম। আমি ভেবেছিলাম ও আর কখনো জেগে উঠবে না। ঘরে উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে গেল। শাহানা বেগম কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, সম্পদের লোভ একজন মানুষকে এত নিচে নামিয়ে দিতে পারে আমি কখনো ভাবিনি। পুলিশ মাহিরকে গ্রেপ্তার করে নিয়ে গেল। বাইরে যাওয়ার আগে সে একবার সুভাষিনীর দিকে তাকালো, কিন্তু এবার তার চোখে অহংকার নয়, শুধুই পরাজয়। কয়েক সপ্তাহ পর ইয়াসিন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। ফিজিওথেরাপি আর চিকিৎসার মাধ্যমে তিনি আবার হাঁটতে শিখলেন। এক বিকেলে বাড়ির সেই বাগানে, যেখানে প্রথম দিন সুভাষিনী নিজেকে ভীষণ একা মনে করেছিলেন, ইয়াসিন তার পাশে এসে দাঁড়ালেন। তার হাতে ছিল একটি লাল গোলাপ। তিনি বললেন, আমাদের বিয়ের দিন আমি তোমার দিকে তাকাতে পারিনি। আজ নতুন করে তোমাকে একটি প্রশ্ন করতে চাই। সুভাষিনী অবাক হয়ে তাকালো। ইয়াসিন মৃদু স্বরে বললেন, তুমি কি এবার নিজের ইচ্ছে আমার জীবসঙ্গী হতে রাজি? সুভাষিনী চোখ ভিজে উঠল ও হাসতে হাসতে বলল, এবার আমার উত্তর আগের মতন বাধ্য হয়ে নয়। একটু থেমে সে বলল, হ্যাঁ, আমি রাজি। ইয়াসিন আলতো করে তার হাতে হাত রাখলেন। বাড়ির সবাই সেই দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে উঠল। কয়েক মাস পর কোম্পানির দায়িত্ব আবার ইয়াসিনের হাতে ফিরে এলো, কিন্তু তিনি প্রথম সিদ্ধান্ত নিলেন একটি দাতব্য চিকিৎসা তহবিল গঠনের, যাতে অর্থের অভাবে কোনো অসহায় রোগীর চিকিৎসা বন্ধ না হয়। আর সুভাষিনী, সে শুধু এই বাড়ির গৃহবধূ হয়ে থাকেননি, সে হয়ে উঠেছে ইয়াসিনের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। যে মেয়েটি একদিন বাবার ঋণ শোধ করতে বাধ্য হয়ে কোমায় থাকা একজন মানুষকে বিয়ে করেছিল, সেই মেয়েটি শেষ পর্যন্ত সেই মানুষটির জীবন, সত্য এবং সম্মান সবকিছু ফিরিয়ে দিয়েছিল। অনেক বছর পরও ইয়াসিন যখনই সেই 9 মাসের কথা মনে করতেন, তিনি একটাই কথা বলতেন, মানুষ ভাবে আমি ডক্টরদের চিকিৎসায় বেঁচে ফিরেছি, কিন্তু সত্যি হলো আমি ফিরে এসেছি একজন মানুষের আন্তরিক দোয়া, ধৈর্য আর ভালোবাসা শক্তিতে। সুহাসিনী মৃদু হেসে বলতো, আল্লাহ যাকে নতুন জীবন দিতে চান তার জন্য কোনো অবস্থাই শেষ নয়। দুজন একসঙ্গে আকাশের দিকে তাকালো। সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, কিন্তু তাদের জীবনে সেই দিনই শুরু হয়েছিল এক নতুন ভোর। সমাপ্ত হলো কোমায় থাকা স্বামী গল্পটি। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে, আমার নেল আর্টস ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো সুন্দর সুন্দর গল্প শোনার জন্য।